সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি বিএম শাখার একাদশ শ্রেণী ভর্তিকৃত নতুন শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীতে তোমরা হয়তো অনেকে হতাশাগ্রস্ত, অনেকে ঝিমিয়ে গিয়েছ, অনেকে শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে না পেরে তোমরা হয়তো অনেকে হতাশা হয়ে গেছ। শিক্ষার্থীবৃন্দ, হতাশা হওয়ার কিছু নেই। তোমরা অচিরেই আমাদের হয়তো সরাসরি শ্রেণীকক্ষে এসে উপস্থিত হয়ে আমাদের শ্রেণী ক্লাস যে কার্যক্রম সেটাতে তোমরা অংশগ্রহণ করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি মোহাম্মদ কামরুল হাসান, তোমাদের এইচএসসি বিএম শাখার একাদশ শ্রেণী ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা 1-এর আজকে যেই পাঠ নিয়ে আলোচনা করব, ব্যবসা সংগঠন। তাহলে আমরা আগে জানব ব্যবসা সংগঠন বলতে কি বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংগঠন কি? সংগঠন হলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য মানবীয় অমানবীয় উপায় উপকরণগুলোকে একত্রিতকরণ করাকেই সংগঠন বলে। আমি আবার বলছি, প্রতিষ্ঠানের জন্য মানবীয় অমানবীয় উপায় উপকরণগুলোকে একত্রিতকরণ করাকেই সংগঠন বলে। এখন উপায় উপকরণ হচ্ছে কি? উপায় উপকরণ হচ্ছে মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। আবার বলছি, মানুষ, যন্ত্রপাতি, মালামাল, অর্থ, বাজার ও পদ্ধতি। এই উপকরণগুলোকে একত্রিতকরণ করার মাধ্যমেই একটা সংগঠনের সৃষ্টি হয়। এখন আমরা জানব ব্যবসা সংগঠন বলতে কি বোঝায়। ব্যবসা সংগঠন বলতে কি বোঝায়? ব্যবসা সংগঠন বলতে ওই যে সংগঠনের যে সংজ্ঞাটা আমরা শিখেছি, ওই সংগঠনের আলোকেই আমরা ব্যবসা সংগঠনের সংজ্ঞাটা শিখব। ব্যবসায়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের মানবীয় অমানবীয় উপায় উপকরণগুলোকে একত্রিতকরণ করার নামই হচ্ছে ব্যবসায় সংগঠন। অর্থাৎ কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানেরকে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে গেলেই আমার প্রতিষ্ঠানের জন্য যে উপায় উপকরণগুলো, এগুলিকে একত্রিতকরণ করার নামই হচ্ছে ব্যবসায় সংগঠন, যার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রমকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যায়। তাহলে আমরা জানলাম কি সংগঠন কাকে বলে। সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের মানবীয় অমানবীয় উপায় উপকরণগুলোকে একত্রিতকরণ করা। আর ব্যবসা সংগঠন হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানবীয় অমানবীয় উপায় উপকরণগুলো একত্রিতকরণ করার নামই হচ্ছে ব্যবসায় সংগঠন। আমরা আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, ব্যবসা সংগঠনের নীতি বা আদর্শ। একটি ব্যবসা সংগঠনের নীতি বা আদর্শসমূহ কী কী, আমরা সেগুলি নিয়ে এখন তোমাদের সামনে আলোচনা করব। ব্যবসা সংগঠনের নীতিসমূহ, 1 নম্বর নীতি হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। 1 নম্বর নীতি হচ্ছে উদ্দেশ্য নির্ধারণ। যে কোনো ব্যবসা সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কী করা? উদ্দেশ্য নির্ধারণ করা। অর্থাৎ কোন উদ্দেশ্যে ব্যবসা সংগঠনটা তৈরি করব। কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে, না সেবামূলক কাজের উদ্দেশ্যে? পণ্য উৎপাদন করব, না পণ্য আমদানি করে পুনরায় বিক্রি করে মুনাফা অর্জন করব? অর্থাৎ মুনাফা অর্জনই হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। এই নীতির আলোকেই ব্যবসা প্রতিষ্ঠান তার সংগঠনটাকে কি করে বাস্তবে রূপদান করে। তারপর হচ্ছে কার্য বিভাজন। কার্য বিভাজনও হচ্ছে ব্যবসায় সংগঠনের একটি গুরুত্বপূর্ণ নীতি বা উদ্দেশ্য। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক ব্যবস্থাপক, একাধিক পরিচালক বা একাধিক প্রশাসক থাকেন। এই প্রতিটা ব্যবস্থাপকের তার প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী কাজগুলোকে বিভিন্নভাবে বিভক্তকরণ, অর্থাৎ প্রত্যেকের কাজের ধরন অনুযায়ী কাজগুলোকে বিভক্ত করে দিয়ে যাতে সহজেই প্রতিষ্ঠানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়, সেই উদ্দেশ্য নির্ধারণ করাই হচ্ছে, সেই নীতি নির্ধারণ করাই হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ কার্য বিভাজন। তারপর হচ্ছে যুক্তিসঙ্গত তত্ত্বাবধান পরিষদ। একটা ব্যবসা প্রতিষ্ঠানে একজন প্রশাসক বা একজন ব্যবস্থাপক কতটুকু পর্যন্ত তত্ত্বাবধান করতে পারবে, তার তত্ত্বাবধানের পরিসরটা কতটুকু হবে, সেটা যুক্তিসঙ্গত হতে হবে। অর্থাৎ যদি তার তত্ত্বাবধান পরিসর সীমিত হয়, তাহলে তার প্রতিষ্ঠানের ব্যয়টা বেড়ে যাবে, এতে প্রতিষ্ঠান লসের সম্মুখীন হবে, লোকসান করতে হবে। আবার যদি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের তার কার্যক্ষমতার বাইরে অতিরিক্ত ব্যাপক আকারে তত্ত্বাবধান করতে হয়, তাহলে সঠিকভাবে সে তত্ত্বাবধান করতে পারবে না। এই জন্য ব্যবসা সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে যুক্তিসঙ্গত তত্ত্বাবধান পরিষদ। তারপর হচ্ছে সংগঠন কাঠামোর সরলতা। সংগঠন কাঠামোটা এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে সহজ সরল হয়, সহজেই তত্ত্বাবধান করা যায়, সহজে পরিচালনা করা যায়, সহজে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। অর্থাৎ আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে সংগঠন কাঠামো সরলতা। আদেশের একতা।
একটা ব্যবসা প্রতিষ্ঠানে একাধিক কর্মী থাকে, একাধিক ব্যবস্থাপক থাকেন, একজন কর্মীকে কতজন ব্যবস্থাপক আদেশ নির্দেশ দিবেন, কার অধীনে সে কাজ করবে, কার কাছে সে জবাবদিহিতা করবে, এই বিষয়টি একটা সংগঠন কাঠামোর মধ্যে উল্লেখ থাকে। আর যদি উল্লেখ থাকে তাহলে একজন ব্যবস্থাপকই একজন কর্মীকে, তার ওই অধীনস্থ কর্মীকে কী করবেন, আদেশ নির্দেশ দান করবেন। এই জন্য আদেশের একতা, অর্থাৎ একজন ব্যবস্থাপকই তার একজন অধীনস্থ কর্মীকে আদেশ নির্দেশ দান করবেন। তাই যদি তার অধীনস্থ কর্মীকে অন্য শাখার অন্য পরিসরের কোনো ব্যবস্থাপক এসে তার আদেশ নির্দেশ দান করে, তার কাজে বিশৃঙ্খলা দেখা দেবে এবং প্রতিষ্ঠানে আদেশের একতা বজায় থাকবে না। তারপর হচ্ছে ব্যয় সংকোচন। ব্যয় সংকোচন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ নীতি বা আদর্শ। অর্থাৎ প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানেরই কী করে মুনাফা অর্জনের জন্য তৈরি হয়। এখন সংগঠন কাঠামো এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে প্রতিষ্ঠানের ব্যয়টা কী পায়, হ্রাস পায়। ব্যয় যদি বেশি হয় তাহলে প্রতিষ্ঠান লোকসানের সম্মুখীন হয়, আর ব্যয় যদি কম হয় তাহলে প্রতিষ্ঠান কী করে, লাভের সম্মুখীন, লাভ করতে পারে বা অধিক মুনাফা অর্জন করতে পারে। এই জন্য ব্যবসা সংগঠনটা এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে ব্যয়টা কী হয়, সংকোচন হয় বা কম হয়। তারপর হচ্ছে নেতৃত্বের সুযোগ সৃষ্টি। নেতৃত্বের সুযোগ সৃষ্টি কি, অর্থাৎ ব্যবস্থাপককে সংগঠন কাঠামো এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে ব্যবস্থাপক তার নেতৃত্ব দানের সুযোগ পায়। অর্থাৎ তার আদেশ দান করা, তার কন্ট্রোল নিয়ন্ত্রণ করা, পরিচালনা করা, এই ক্ষেত্রটা যাতে বজায় থাকে সেভাবে সংগঠন কাঠামোটা কী করতে হবে, প্রণয়ন করতে হবে। তারপর হচ্ছে নমনীয়তা ও ধারাবাহিকতা। একটা কথা তোমাদেরকে আমি বলি, নমনীয়তা হচ্ছে পরিবর্তন ও সংশোধন। অর্থাৎ কোনো সংগঠন কাঠামো এমনভাবে, যে কোনো সংগঠন কাঠামো এমনভাবে প্রণয়ন করতে হবে যাতে এটা পরিবর্তন প্রয়োজনে সংশোধন করা যায়। যদি পরিবর্তন বা সংশোধন করা যায় তাহলে সহজেই এই ব্যবসা প্রতিষ্ঠানটাকে দেশের চাহিদা মোতাবেক, ভোক্তার চাহিদার আলোকে, পরিস্থিতির আলোকে কী করা যায়, পরিবর্তন করা যায় এবং কাজের মধ্যে তখন কী থাকবে, একটা ধারাবাহিকতা থাকবে। এখন দেশে বন্যা কবলিত হয়ে গেল, আমার সংগঠন কাঠামো এমনভাবে প্রণয়ন করলাম, বন্যা কবলিত এলাকার জন্য আমাদের কী ধরনের পণ্যের প্রয়োজন, কী ধরনের পোশাক প্রয়োজন, কী ধরনের সামগ্রী প্রয়োজন, শীতে কী ধরনের পোশাক প্রয়োজন, সামগ্রী প্রয়োজন। যদি আমার সংগঠন কাঠামো নমনীয়, তার সুযোগ না থাকে, তাহলে আমি তো আমার এই চাহিদার আলোকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো না। এই জন্য নমনীয়তা থাকলেই কাজের মধ্যে কী থাকবে, ধারাবাহিকতা বজায় থাকবে। তারপর হচ্ছে সহযোগিতা, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা। একটি সংগঠন কাঠামো এমনভাবে প্রণয়ন করতে হবে, এর মূল নীতি হচ্ছে প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা। শ্রমিক কর্মী, ব্যবস্থাপক শ্রমিক কর্মী বা প্রশাসক বা মালিক পক্ষ, প্রত্যেকের সাথে এটাতে একটা সুসম্পর্ক বজায় থাকে, সহজে এটাকে কী করা যায়, সমন্বয় করা যায়। এই জন্য পরস্পরের প্রতি সহযোগিতার মনোভাব থাকতে হবে। এই আলোকে কী করতে হবে, একটা সংগঠন কাঠামো প্রণয়ন করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার একটু বিষয়টা আলোচনা করে নিই। ব্যবসা সংগঠনের নীতিসমূহ: উদ্দেশ্য নির্ধারণ, কার্য বিভাজন, যুক্তিসঙ্গত তত্ত্বাবধান, সংগঠন কাঠামো সরলতা, আদেশের একতা, ব্যয় সংকোচন, নেতৃত্বের সুযোগ সৃষ্টি, নমনীয়তা ও ধারাবাহিকতা, সহযোগিতা। তোমরা যদি বিষয়টা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে এই ইনবক্সে জানাবে, আমি আবার তোমাদেরকে তার কমেন্ট বক্স থেকে উত্তর দিয়ে দিব। আমি পাশাপাশি তোমাদেরকে এই পাঠের আলোকে পাঠ্যপুস্তক থেকে যে পয়েন্টগুলি আছে সেগুলি দিয়ে দেব। আর তোমরা যে সকল শিক্ষার্থী এখনও বই সংগ্রহ করো নাই, বাজারে বই এসে গেছে, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এক বইটি হক পাবলিকেশনস প্রকাশনীর বইটা তোমরা সংগ্রহ করে নেবে। শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে বসে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। পিতা মাতার আশীর্বাদ এবং দোয়ার আলোকেই তুমি সফলতা অর্জন করতে পারবে। আজকে যদি সরাসরি তোমাদের ক্লাস হতো তাহলে তোমাদেরকে দু চারটি ভালো উপদেশমূলক কথা বলে তারপর তোমাদের শ্রেণী কার্যক্রমটা আমরা আলোচনা করতাম, কিন্তু সে সুযোগ আমাদের এখন নাই। হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে, যে কোনো দিন হয়তো সে সুযোগ করে দিবেন, তখন তোমাদেরকে সাথে আমরা সরাসরি ক্লাসে উপস্থিত হব। একটা কথা মনে রাখবে, রাতের ঘোর অন্ধকার কেটে গিয়ে যেমন দেখা যায় সকালের সোনালি সূর্য, তেমনি বারবার চেষ্টার ফলে মানুষের ভাগ্য আকাশে উদিত হয় সাফল্যের শুকতারা। শিক্ষার্থীবৃন্দু, তোমরা তোমাদের শ্রেণী কার্যক্রম, তোমাদের পাঠের আলোচনা, তোমাদের অন্যান্য আমাদের যে শিক্ষক মণ্ডলী তোমাদের যে নির্দেশ দান করেন সেই বিষয়গুলি তোমরা মনোযোগ দিয়ে দেখবে, শিখবে।
পাশাপাশি পাঠ্যপুস্তক থেকে তোমরা দেখবে যে বিভিন্ন বছর এইচএসসি বিএম শাখা যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলি তোমরা পড়ে নিবে, তাহলে অনেকটা উপকৃত হতে তোমরা পারবে। আর আমরা তো তোমাদেরকে পথ প্রদর্শক হিসাবে এই অনলাইনে শ্রেণী কার্যক্রমে সহযোগিতা করব। আসলে এই অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে যে ধরনের শিক্ষা দেওয়ার কথা, যে ধরনের সহযোগিতা করার কথা, সেই ধরনের সহযোগিতা করা আমাদের পক্ষে আসলেই দুরূহ ব্যাপার। তারপরে যে সকল শিক্ষার্থী এখান থেকে কিছু পরিমাণ সহযোগিতা পাইতেছ বা পাচ্ছ, তোমরা সেটাকে অনুসরণ করে তোমাদের পাঠ্যপুস্তকের সহযোগিতা নিয়ে তোমরা তোমাদের শ্রেণী কার্যক্রমগুলি চালিয়ে যাবে। পাঠের আলোচনাগুলি তোমরা দেখে যাতে তোমরা এগিয়ে থাকতে পারো সেই সুযোগটা কাজে লাগাবে। যখনই সরকার নির্দেশ দিবে তখনই আমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে। শ্রেণী কার্যক্রম শুরু হলেই আমরা তোমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে অবশ্যই এক সময় পাবই। আগামীতে ইনশাল্লাহ আগামীতে তোমাদের সাথে আমাদের আবার ক্লাস হবে, আবার দেখা হবে। আজকে আমি যে ছোট্ট দুটি প্রশ্ন আলোচনা করেছি, একটি হচ্ছে ব্যবসা সংগঠনের কাকে বলে, আর একটা হচ্ছে ব্যবসা সংগঠনের নীতি বা উদ্দেশ্যসমূহ। তোমরা এই আলোচনাগুলি পাঠ্যপুস্তক থেকে পড়ে কিছুটা আয়ত্ত করবে এবং নোট খাতা সংগ্রহ করবে, নোট খাতা এগুলি লিখবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, নিরাপদে চলবে, নিরাপদে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।